আমি তো এই কলমটাকে ভাঙি, কমপক্ষে কয়টা টুকরা হবে বলেন তো? 2 টুকরা হবে। 2 মানেই তো প্লুরাল। সুতরাং থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু বাক্যের কি বলেন? সাবজেক্ট। কিন্তু আমি প্রমাণ করে দিব যে আপনার এই রুলসটা মুখস্থ করতে হবে না, এটা আপনার এমনি মনে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্যারিয়ার ম্যাপের লাইভের জন্য আলাদা করে কোনো আয়োজন নেই। বোর্ড রেডি, টিচার রেডি, ক্যামেরা রেডি, দাঁড়িয়ে শুরু হয়ে গেল আলোচনা। যার কারণে হচ্ছে যে ক্যারিয়ার ম্যাপের ক্লাসগুলো করে অনেকেই মজা পায়, এই জন্যই মজা পায়, একটা ন্যাচারাল ভাইব পান, তাই না? হচ্ছে শিক্ষার্থীদেরকে আলাদা করে বুঝানো, অতিমাত্রায় মোটিভেট করা, এগুলো ক্যারিয়ার ম্যাপে সম্ভবত নেই। ক্যারিয়ার ম্যাপে শুধু একটাই আছে, যা কিছু প্রয়োজন সেটাই আমাদের কি আয়োজন, প্রয়োজনগুলো নিয়ে আমরা আমাদের আয়োজন করি। তো আজকে টপিক আমরা কি দেখতেছি দেখেন, রুলস না বুঝে মুখস্থ নয়। আমি চাইলে, যদি আপনারা মনোযোগ দেন, আমি চাইলে প্রমাণ করে দিতে পারি রুলস ঠাড়া পড়া মুখস্থ করতে হয় না, রুলস সহজে মনে থাকবে। কিসের রুলস নিয়ে কথা বলবো না, অনেক রুলস আছে। আজ আমরা দেখবো যে না বুঝে মুখস্থ করলে কি হয়, তার ফলাফল কি সেটা জানবো, প্লাস রুলস যে মুখস্থ ছাড়াও মনে রাখা সম্ভব আমরা সেটা বুঝবো। তাহলে আমাদের টপিকটা কি? আমাদের টপিক হলো সেন্টেন্স কারেকশন। এই টপিকটার জন্য অনেকে অপেক্ষা করতেছিলেন যে সেন্টেন্স কারেকশন আমার লাগবে, তাই না? সেন্টেন্স কারেকশন, বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধ করতে গেলে কি কি লাগে? অনেক কিছুই লাগে। আজকে সেন্টেন্স কারেকশন নিয়ে একটা উড়াধুরা আলোচনা হবে। সোজা কথায় আজকের পুরো লাইভ জুড়ে যারা থাকবে, ক্যারিয়ার ম্যাপের অর্ধেক কোর্স তার করা হয়ে যাবে। ইংলিশের কথা যদি বলি, অর্ধেক কোর্স করা হয়ে যাবে। সেন্টেন্স কারেকশনের জন্য যা যা প্রয়োজন সব থাকবে আজকের এই ক্লাসে। তাহলে পুরো সময় জুড়ে কারা কারা থাকবেন বলে আশা করা যায়, একটু কমেন্ট বক্সে হাত উঠান তো দেখি কারা আছেন যারা পুরো সময় জুড়ে থাকবেন। তাহলে আমরা লিখবো সেন্টেন্স কারেকশন। বাক্য শুদ্ধিকরণ। সত্যি বলতে সেন্টেন্স কারেকশন এমন একটা টপিক যেটা আপনি হাতে গোনা 10টা নিয়ম বা 20টা নিয়ম দিয়ে বলতে পারবেন না যে আমি শেষ করলাম ইহাকে। না, গ্রামারের সব কিছু জানলে তবেই না আপনি সেন্টেন্স কারেক্ট করতে পারবেন। আজকের ক্লাসে সব জানা সম্ভব? সব জানা সম্ভব না, তবে যেগুলো এক্সামে আসে এগুলো জানা সম্ভব। যেমন আপনাদের একটা অনুমান আছে না যে এফবিএস যখন পরীক্ষা নেয় কি করে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন দেয়, প্রেপোজিশন থেকে প্রশ্ন দেয়। এরকম এক্সাম টেকার কারা তার উপর ডিপেন্ড করে কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেই সম্পর্কিত একটা আইডিয়া কম বেশি আপনার আমার সবারই কিন্তু আছে। তো আমরা সেন্টেন্স কারেকশনের যে রুলস গুলো খুব দরকার আমরা সেগুলো নিয়ে কথা বলবো আজ। তাহলে আমরা প্রথমে আসি, 1 নাম্বারটা নিয়মে আসি আমরা। সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড়, তখন মূল নাউন, যাকে আমরা বলি হেড ওয়ার্ড, অনুসারে ভার্ব বসে। এরকম আমি রুলস লিখবো ঠিকই, কিন্তু আমি প্রমাণ করে দিব যে আপনার এই রুলসটা মুখস্থ করতে হবে না, এটা আপনার এমনি মনে থাকবে। মানে কি, এটা কি বোঝাচ্ছে এখানে? মনোযোগ দিই। আজকে লাইভটা সবার কাছে শেয়ার চাই, সবাই লাইভটা শেয়ার করে দেবো, কারণ আজকের ক্লাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ আছে। ভাই, অনেকেই কোচিং এর ইচ্ছা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারে না, তারা অন্তত সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে। এটুকু ভালো কাজ তো করাই যায়। তাহলে এটা সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় তখন আমরা মূল নাউন বা হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসাই। সেটা কিরকম জিনিসটা বলছেন? সে আমি লিখলাম যে দা ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে আমি আর অথবা ইজ একটা অপশন দিলাম ডিভাস্টেটিং বা ডিস্ট্রাকটিভ। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো ধ্বংসাত্মক। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? ইজবার।
আমাদের কথা ছিল কি, কথা ছিল একটা বাক্যের যদি এটা ভার্ব হয় এই পুরোটাই কিন্তু বাক্যের কি সাবজেক্ট। আর সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয় মানে একটা ফ্রেজ হয় সাবজেক্টের মধ্যে, তখন আপনার কাজ হলো হেড ওয়ার্ড বা প্রথম নাউন অনুসারে ভার্ব বসানো। হ্যাঁ, অনেকে এটা মুখস্থ করে প্রেপোজিশনের পূর্বেরটা অনুসারে ভার্ব বসে। ভাই এখানে প্রেপোজিশন নাও বুঝতে পারে, আপনি মাথায় রাখবেন হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে। আমার হেড ওয়ার্ড কে ইফেক্টস। ইফেক্টস কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে আমার উত্তর কি হবে বলেন তো, কমেন্ট করেন উত্তরটা কি হবে। ইফেক্ট যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমার এখানে ভার্বটা কি হতে পারে? ভার্বটা হবে কি আর। তাহলে একটা সাবজেক্ট যত দৈর্ঘ্যে বড় হোক না কেন আমরা হেড ওয়ার্ড বা প্রথম নাউন অনুসারে ভার্ব বসাবো। ফাইন। এবার আপনাদের জন্য একটা কোশ্চেন আমি দিই, দেখি এই কোশ্চেনটা আপনারা সলভ করবেন এই সূত্রের ভিত্তিতে। সো আমি লিখলাম দা মিডিয়া, the media invited by the president is অথবা are present now। প্রেসিডেন্ট কর্তৃক ডাকা, নিমন্ত্রণ করা, দাওয়াত দেওয়া মিডিয়া এখন উপস্থিত। দ্য মিডিয়া বাই দ্য প্রেসিডেন্ট ইজ অথবা আর প্রেজেন্ট নাও। সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর করতে পারে কারা দেখবো। নর্মালি ক্যারিয়ার ম্যাপের লাইভ ক্লাসে আমি দীর্ঘদিন ধরে আসি না। কেন আসি না এর পেছনে কারণ কম বেশি সবাই জানেন। আমার মূলত এখন মনে হয় যে ক্যারিয়ার ম্যাপের আগের যে মনোযোগী স্টুডেন্ট গুলো ছিল, হ্যাঁ ওই যে ওই স্টুডেন্টের নাম যেন কি রাব্বানি, অনুকূল, অনুকূল এরকম আরো অনেকে ছিল বেশ কিছু মনোযোগী স্টুডেন্ট, সেই স্টুডেন্ট গুলো এখন আর নাই। তাদের হয়তো অনেকে জব হয়ে গেছে। এখন ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে যাদেরকে পাই মোটামুটি কম বেশি শুধু দেখি বেশিরভাগই উদ্দেশ্য কম, উদ্দেশ্য নাই বললেই চলে। ফলাফল হিসেবে আমি ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে লাইভ ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার মনে হয় এগুলো খুব সস্তা একটা কাজ হয়ে যায়। যাই হোক, অনেকদিন পর মনে হলো যে পেজে অনেক নতুন যুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু ক্লাস যুক্ত করি। আমাদের জুমে অনেকে যুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু ক্লাস দেই, সেজন্য আর কি আজকে ক্লাসটা নেওয়া। তো আমাদের সাথে জুমে যুক্ত আছেন এমডি নায়েম হোসেন, আমাদের সাথে যুক্ত আছেন শাওমি, শামিম সহ আরো অনেকে, বজলুর রহমান থেকে শুরু করে আরো অনেকে যুক্ত আছেন। তাহলে এখানে আমাদের দ্য মিডিয়া ইনভাইটেড বাই দ্য প্রেসিডেন্ট ইজ অথবা আর প্রেজেন্ট নাও। উত্তর আপনারা কি দিয়েছেন? আর দিয়েছেন। কেন? কারণ আমরা কি জানছি? আমরা জেনেছি যে যখন একটা ভার্বের পূর্বে কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন একটা বড় সড়ো সাবজেক্ট গঠিত হয়, এটাকে অনেক কিছু বলা যায়, হ্যাঁ, যেমন এটা নাউন, এটা নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট এত পেইন নেওয়ার দরকার নেই। আমার কথা, সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হবে আপনার দায়িত্ব একটাই, সেটা হলো আপনি প্রথম নাউন অনুসারে ভার্ব বসাবেন। তাহলে আমার প্রথম নাউন কে? মিডিয়া। এখন মিডিয়া নাউনটা প্লুরাল নাম্বার। যদি এটা আপনি জানেন যে মিডিয়া প্লুরাল নাম্বার, তাহলে কিন্তু আপনি ঠিকই বসাতে পারবেন যে এখানে ভার্ব কি হবে বলেন? আর। এখন ধরেন আপনার জানা নাই যে মিডিয়া প্লুরাল নাম্বার, তাহলে তো নিয়ম কোনো কাজে আসবে না। সেই জন্য সংক্ষেপে নাম্বার সম্পর্কিত একটা আইডিয়া না দিলে আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগবে। এই যে মিডিয়া যে প্লুরাল নাম্বার, এরকম জাস্ট আপনি 4 থেকে 5টা নিয়ম শিখলেই গুরুত্বপূর্ণ কিছু নাউনের সিঙ্গুলার প্লুরাল নাম্বার আপনি খুঁজে বের করতে পারবেন। সেটা কি কি? যেমন আম, কোন নাউনের শেষে আম থাকলে সেটা হলো সিঙ্গুলার নাম্বার। জাস্ট আপনি যদি আমের পরিবর্তে এ বসায় দেন সেটা হবে প্লুরাল নাম্বার। যেমন আমি যদি বলি মিডিয়াম, মিডিয়াম নাউনটা সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? মিডিয়া। অনুরূপ ভাবে যদি কোনো নাউনের শেষে ইউএস আস থাকে সেটা সিঙ্গুলার নাম্বার, আপনি জাস্ট আসের পরিবর্তে আই বসায় দিলে সেটা হবে প্লুরাল নাম্বার। ঠিক আছে? যেমন আমি যদি বলি রেডিয়াস, দেখেন রেডিয়াসের শেষে আস আছে, এটা সিঙ্গুলার নাম্বার। আমি এটাকে প্লুরাল করতে গেলে আমার কাজ হলো শুধু এই আসের পরিবর্তে আই বসায় দেয়া। সো হয়ে গেল কি? রেডি। একটা আই তো আগে থেকেই ছিল, এখন শুধু আমি আসের পরিবর্তে আই বসায় দিলাম, হয়ে গেল রেডি। ওকে, তাহলে আমার নিয়ম আমি কটা দিলাম এখানে? একটা, দুইটা। এরকম আরেকটা নিয়ম নিতে পারেন, ডট 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 আইএস, মানে কোন নাউনের শেষে আইএস থাকলে সেটা সিঙ্গুলার নাম্বার, আইএস এর পরিবর্তে যদি আমরা ইএস বসাই সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার। যেমন আমি যদি বলি ক্রাইসিস,
ক্রাইসিস হলো সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল ফর্ম হয়ে গেল কি ক্রাইসিস, শুধু আমি আইএস এর জায়গায় ইএস দিয়ে দিলাম। এখন যদি কোনো নাউনের শেষে ওয়েন অন থাকে সেটা সিঙ্গুলার নাম্বার, অনের পরিবর্তে যদি আপনি এ বসান সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার। যেমন ধরেন আমি লিখলাম ফেনোমেনন, ফেনোমেনন, এখানে অন আছে, জাস্ট আমি অনের জায়গায় এ দিব, হয়ে গেল ফেনোমেনা। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এক কথা মনে রাখবো, যার শেষে আম থাকবে সেটা সিঙ্গুলার নাম্বার, আমের পরিবর্তে এ বসালে সেটা হয়ে যাবে কি নাম্বার? প্লুরাল নাম্বার। যার শেষে আস থাকবে সেটা সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে আই বসালে হয়ে যাবে প্লুরাল নাম্বার। শেষে আইএস থাকলে সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে ইএস দিলে প্লুরাল নাম্বার। শেষে অন থাকলে সিঙ্গুলার নাম্বার, অনের পরিবর্তে এ দিলে প্লুরাল নাম্বার। যেমন ফেনোমেনন, ফেনোমেনা, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। যেখানে আমরা ছিলাম, আমরা শিখতেছিলাম সেন্টেন্স কারেকশন। তো সেখানে গিয়ে আমরা জানলাম যে যখন আমরা দেখব ভার্বের পূর্বে একগুচ্ছ শব্দ নিয়ে বেশ দৈর্ঘ্যে বড় একটা সাবজেক্ট গঠিত হয়েছে, এরকম যখন সাবজেক্ট সাইজে বড় হয়, দৈর্ঘ্যে বড় হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ভার্ব সিঙ্গুলার নাম্বার দিবেন নাকি প্লুরাল নাম্বার দিবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে প্রথম নাউনটা দেখে, যাকে আমরা হেডওয়ার্ড বলি। প্রথম নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয়, এই ক্যামেরাটা ঘুরে যেত, প্রথম নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার, প্রথম নাউন যদি প্লুরাল হয় আমার ভার্ব হবে প্লুরাল নাম্বার। তাহলে আমার প্রথম নাউনকে মিডিয়া, আমরা জানি মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া হচ্ছে প্লুরাল, যেহেতু মিডিয়া নাউনটা প্লুরাল তাই আমার ভার্ব হয়ে গেছে কি নাম্বার? প্লুরাল নাম্বার। কথা ক্লিয়ার? আমি কি বলছিলাম লাইভের শুরুতে? রুলস মুখস্থ করতে হবে না, তার নিশ্চয়তা দিয়েছিলাম আমি। আমার মনে হয় আপনাদের এক নাম্বার নিয়ম বোঝা হয়ে গেছে, যে কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হলে সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো ওই সাবজেক্টের হেডওয়ার্ড অথবা প্রথম নাউন অনুসারে। ওকে, নেক্সট 2 নাম্বার আসেন। 2 নাম্বার লিখে ফেলেন নাউন অবলিক প্রোনাউন প্লাস মাঝখানে দিলাম অর, নর, বাট, বাট অলসো, প্লাস এনপি, এনপি মানে নাউন প্রোনাউন, প্লাস ভার্ব। এটা বুঝেন নাই তাই তো? আমি বুঝাবো। যখন আপনি দেখবেন সাবজেক্টের স্থানে দুইটা নাউন অথবা প্রোনাউনও হতে পারে, দুইটা নাউন বা প্রোনাউন যদি অর, নর, বাট বা বাট অলসো দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল কি বসাবো এটা নির্ভর করবে ওই ভার্বের সামনে যে নাউনটা আছে বা প্রোনাউন আছে তার উপর। যেমন আমরা একটা বাক্য দেখলেই বুঝতে পারবো, ধরেন আমি একটা বাক্য লিখে ফেললাম যে either he or his friends, হয় সে অথবা তার বন্ধুরা, is অথবা আর রেসপন্সিবল ফর দিস, সে অথবা তার বন্ধুরা এর জন্য দায়ী। নিয়ম যেন ঠাড়া বড়া মুখস্থ না করতে হয়, এই জন্য আজকে ক্লাস। রুলসে বলা আছে যে দুইটা নাউন বা প্রোনাউন অর, নর, বাট, বাট অলসো দ্বারা যুক্ত হলে ভার্ব বসে দ্বিতীয়টা অনুসারে। বাট আমি এই নিয়ম মুখস্থ করব কেন? আমি নিয়ম মুখস্থ করতে চাই না। সেক্ষেত্রে আমার করণীয় কি? করণীয় হচ্ছে আমার কথা মনোযোগ দিয়ে শোনা। এখনো কথা শুনবেন। আপনি যদি নিয়মের কথায় যান, নিয়ম অনুযায়ী আপনি দেখতেছেন মাঝখানে কি আছে? অর আছে। তো আপনি জানেন অর, নর দ্বারা যুক্ত হলে ভার্ব বসে ভার্বের একদম কাছে যে নাউনটা থাকে সেটা অনুসারে। তাহলে আমার কাছের নাউনটা কি আছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস কি নাম্বার? প্লুরাল নাম্বার। সুতরাং আমার ভার্বটা কি হবে বলেন? আর। এই তো। অথচ একটু আগে আমরা কি বুঝলাম? একটু আগে আমরা বুঝে আসলাম যে কয়েকটা শব্দ একত্রিত হয়ে যখন সাবজেক্ট গঠিত হয়, ভার্ব বসে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে। হ্যাঁ, নিয়ম ওইটাই। কিন্তু যদি অর, নর দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে ভার্ব প্রথমটা না, ভার্ব বসবে সব শেষেরটা বা দ্বিতীয়টা অনুসারে। বাট কেন? এখানে তো অর্থটা বোঝাচ্ছে যে হয় সে না হয় তার বন্ধুরা এর জন্য দায়ী। তার মানে কি দুইজনেরই 50-50 চান্স, হিও দায়ী হইতে পারে, তার বন্ধুরাও দায়ী হতে পারে। তাহলে আমার কথা হলো ভাই, ও যদি দায়ী হয় তাহলে হি অনুযায়ী ইজ বসবে না কেন? দ্বিতীয়টাই হইতে হবে কেন? তাই না? শোনেন, অর, নর এগুলোর কাজ কি?
অর নরের কাজ হলো বিকল্প অপশন ক্রিয়েট করা। ধরেন আমার আজকের ক্লাসটা কন্টিনিউ করার জন্য একটা কলম হলেই যথেষ্ট, তারপরেও আমি সাথে আরেকটা কলম নিয়ে আসছি। কি মনে করে নিয়ে আসছি? যদি প্রথম কলমটা সমস্যা দেখা দেয়, দ্বিতীয়টা যেন আমি ইউজ করতে পারি, তাই না? সত্যি বলতে কিন্তু আমি প্রথমটা না, আমি দ্বিতীয়টার উপর বেশি ভরসা করতেছি। তার কারণ কি? কারণ যদি আমি প্রথমটার উপরই বেশি ভরসা পেতাম, দ্বিতীয়টা কি নিয়ে আসতাম? আসতাম না। তার মানে আমাদের হাতে যখন কোনো অপশন থাকে, আমরা দ্বিতীয় অপশনটাকে বা সর্বশেষ অপশনটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটাই বাস্তব। বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা দেখবেন অনেকের দেখবেন দ্বিতীয় বিবাহ হয়। পুরুষদের ক্ষেত্রে দেখবেন একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে করে, করে না ভাই? এই কথা বলেন, করে কিনা? করে। সেক্ষেত্রে আপনারা কি দেখবেন? দেখবেন সে দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালোবাসে। সত্যি। কারণ যদি সে প্রথম স্ত্রীকে ভালোবাসতো, দ্বিতীয় স্ত্রী কিন্তু ঘরে আসতো না। তাহলে আমরা কি বুঝলাম? বিকল্প অপশন থাকা মানে হলো আমরা ইচ্ছা করে বা অনিচ্ছা করে যেমনি হোক আমরা গুরুত্ব দেই কিন্তু সর্বশেষটাকে। সুতরাং নিয়মটা তো এখান থেকে আসছে যে অর নর বাট অলসো দ্বারা যুক্ত হলে ভার্ব বসে কোনটা অনুসারে? সর্বশেষটা অনুসারে। মনে থাকবে? এবার আরেকটা প্রশ্ন দিয়ে দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। যদি পারেন তাহলে বুঝবে হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝতেছেন। তাহলে আমরা শিখতেছি সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন লিখেন, a piece of bread along with some fruits has অথবা have been eaten by him. ভার্ব কোনটা হবে সলভ করেন। A piece of cake, a piece of bread along with some fruits has or have been eaten by him. সবাই উত্তর করবো দ্রুত। আপনাদেরকে আমি লম্বা সময় দিব না, সময় দিব 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে যারা উত্তর করতে পারেন। ওকে, টাইম ইজ ওভার। সঠিক উত্তর কংগ্রাচুলেশনস, অনেকে লিখেছেন আমাদের চ্যাট বক্সে যারা দেখতেছি, তামজিদ থেকে শুরু করে অনেকে লিখেছেন, লাইভে অনেকে লিখতেছেন। সঠিক উত্তর হ্যাজ হবে। রাইট, সঠিক উত্তর হবে হ্যাজ। প্রশ্ন হলো কেন? এইখান থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু বাক্যের কি বলেন? সাবজেক্ট। তো আমি কি বলেছিলাম যে সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয়, সাইজে বড় হয়, ভার্ব বসে কোনটা অনুসারে? ভার্ব বসে হেড ওয়ার্ড বা প্রথম নাউনটা অনুসারে ভার্ব বসে। এটা প্রথম নাউন। তবে যদি সেই সাবজেক্টে দেখা যায় অর নর বাট অলসো দ্বারা যুক্ত, সেই ক্ষেত্রে আমরা প্রথমটা না, সেই ক্ষেত্রে আমরা সর্বশেষটা অনুসারে ভার্ব বসে, কারণ বিকল্প অপশনের গুরুত্ব বেশি। তো আমার তো এখানে কোনো অর নর নাই। অর নর নাই মানে কি? আমার একটাই নিয়ম যে সাবজেক্ট দৈর্ঘ্যে বড় মানে আমাকে ভার্ব বসাতে হবে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে। তাহলে আমার প্রথমটা কি আছে? আ পিস বা পিস অফ ব্রেড। তাহলে পিস তো একটা, তার সাথে আরো ফ্রুটস। সুতরাং আমার প্রথম নাউনটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, হেডওয়ার্ড যেহেতু সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমার ভার্ব হবে কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হ্যাভ না হয় কি হবে? হ্যাজ হবে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন নিয়মটা এমন হয়, কেন ওইটা অনুযায়ী হচ্ছে না কেন, তাই না? রাইট, বুঝাচ্ছি। আপনারা দেখেন, আমি চাইলে এই অংশটুকুকে বাদ দিয়ে একটা বাক্য লিখতে পারি, কারণ আমি এটাকে বাদ দিতে পারি। আমার বাক্যটা এভাবে তখন হবে, আ পিস অফ ব্রেড হ্যাজ বিন ইটেন বাই হিম। সে এক টুকরা রুটি খেয়েছে, হবে কিন্তু। আচ্ছা, এবার যদি আমি বলি যে আ পিস অফ ব্রেডটাকে বাদ দেই, আপনি শুধু এটাকে সাবজেক্ট বানান তো, অ্যালং উইথ সাম ফ্রুটস হ্যাজ বিন ইটেন। এই অ্যালং উইথ সাম ফ্রুটস এই অংশটা কি কোনো সাবজেক্টের কাজ করতে পারে? পারে না, পারে না। এই জন্য এটা হেড ওয়ার্ড না, এটা মূল সাবজেক্ট না। মূল সাবজেক্ট আ পিস অফ কেক।
তাই তো বলা হয়েছে এবং কবি বলেছেন যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হলে কিংবা সাবজেক্টটা দৈর্ঘ্যে বড় হলে আপনাকে ভার্ব বসাতে হবে কোনটা অনুসারে, প্রথমটি অনুসারে। আশা করি ক্লিয়ার বুঝে গেছেন। এরপরে আসেন আমরা 3 নাম্বার রুলে চলে যাব। আজকে টার্গেট হচ্ছে আমি যতগুলো নিয়ম শেখাই আপনাদের জন্য ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায়, এগুলো যেন আলাদা করে বাসায় মুখস্থ করতে না হয়, এটা আমার মিশন। দেখা যাক কতদূর করতে পারি আমি। 3 নাম্বারে চলে আসেন, লিখবেন কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার। কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার। লিখেন, এখানে মজাটা দেখবেন কোথায়। এবার আমি লিখলাম ডিভাইডেড বা বিভক্ত মানেই প্লুরাল। ভাই এটা আপনার ইংলিশ গ্রামারের রুলস আপনাকে মুখস্থ করতে হবে না, এটা আপনি এমনি বুঝবেন, নর্মাল একটা বিষয়। নর্মাল বিষয় কি রকম? ধরেন আমার কাছে ক্যারিয়ার ম্যাপের এই হ্যান্ড নোট গুলো আছে, এই যে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। এখন আমি সবগুলোরে একত্রিত করে একটা রশি দিয়ে বাঁধলাম। বই অনেক, বাট বান্ডেল কয়টা হয়ে গেল? একটা হলো না? তাহলে আমি যদি বলি একটা বান্ডেল, আ বান্ডেল অফ বুকস, বুকস অনেক বাট বান্ডেল তো একটা, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার নাম্বার হবে না? রাইট, হবে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে অনেকগুলো একই জাতীয় জিনিসকে যখন আমরা একটা সমষ্টিতে রূপ দেই, সমষ্টি মানে তো একটাই রূপান্তর হয়ে যায়, আর এক মানে কি? সিঙ্গুলার নাম্বার। এই জন্য বলছি যে কোনো কিছু যখন কালেকটিভ হবে বা সমষ্টি হবে, কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার নাম্বার। এবার ধরেন আমি বান্ডেলটা, রশিটা আমি খুললাম, বান্ডেলটা আমি ভাঙলাম, ভাঙার পর আমার কাছে এখানে একটা বই বের হলো, এরপরে আমার কাছে এখানে আরেকটা বই বের হলো, খেয়াল করছেন? এরপরে আমার কাছে এখানে আরেকটা বই বের হলো, হয়েছে কিনা? তাহলে 3টা বই বের হলো। কখন? যখন আমি বান্ডেলটাকে ভাঙছি তখন না বের হয়েছে? তাহলে আমি যদি বলি 3টা বই, 3 বুকস, এখন কি ভার্ব সিঙ্গুলার হবে? একদমই না, এখন হবে কি প্লুরাল। এই জন্য মনে রাখবেন এটা সূত্র, যে যে কোনো ক্ষেত্রে কালেকটিভ মানেই তো সমষ্টি, সমষ্টি মানেই তো সিঙ্গুলার, স্বাভাবিক, এটা মুখস্থ করবেন কেন? আর ডিভাইড হয়ে যাওয়া মানেই প্লুরাল। ধরেন আজকের ক্লাসে যারা জয়েন করছে, ইমরান আছে, ইশরাত আছে, বা বজলুর রহমান, নাইম, তামজিদ আর রাইসা আছে, এই কয়জনের কথা বললাম। এই কয়জনকে নিয়ে আমি একটা কমিটি বানাইলাম। এরা সংখ্যায় 7 জন, বাট কমিটি হলো কয়টা? একটা। তাহলে তো কমিটি কালেকটিভ নাউন হয়ে গেল এবং এটা সিঙ্গুলার নাম্বার হবে এর ভার্ব। এখন ধরেন কোনো কারণে ইমরান, ইশরাত, রাইসা, বদরুল, এদের মধ্যে বা আমাদের মধ্যে মতের মিল নাই। আজকে ইমরান বলতেছে ক্লাসটা 5টা দিলে ভালো হয়, বদরুল বলতেছে না আজকে 3টায় রাখতে হবে, ইশরাত বলতেছে আজকে ক্লাসই দরকার নেই। কারোর সাথে কারো মতের মিল নাই। তাহলে কি আমরা একটা কমিটিতে থাকতে পারবো? পারবো না। মতের মিল নেই মানে কমিটি ভেঙে যাবে। আর কোনো কিছু ভেঙে যাওয়া, ডিভাইড হওয়া মানেই প্লুরাল নাম্বার, কারণ ডিভাইড হলে একাধিক অংশ হয়ে যায়। আমি তো এই কলমটাকে ভাঙি, কমপক্ষে কয়টা টুকরা হবে বলেন তো? 2 টুকরা হবে, 2 মানেই তো প্লুরাল। সুতরাং কথা আগেরটাই, যখনই কালেকটিভ বা সমষ্টি বুঝাবে, কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার নাম্বার, ডিভাইডেড বা বিভক্তি মানেই কি নাম্বার? প্লুরাল নাম্বার। জাস্ট এই সূত্রটা মাথায় রেখে আমি এবার কয়েকটা প্রশ্ন দিব, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। না পারলে তো আমি বুঝাবই। শুরু করি, চলেন দেখি আপনারা কি বুঝেন। আমি একটা প্রথমে প্রশ্ন দিলাম, 5 miles is অথবা are a long way। আপনারা অবশ্যই প্রশ্নের নাম্বার সহ এ বি সহ মেনশন করবেন উত্তরটা। বিতে দিলাম 5 miles has অথবা have been passed by him। সিতে দিলাম
দ্য কমিটি ইজ অথবা আর arguing among it অথবা them গেম খেলেন। এবার আমি একটা বাক্য দিলাম, দ্য কমিটি ইজ অথবা আর ইউনানিমাস রিগার্ডিং দিস, কোন একটা বিষয়ে কমিটি সর্বসম্মত হয়েছে। ইতে দিলাম, আপনারা সলভ করেন, দেখবো আপনারা ভুল করেন ভাই, ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হলে আমরা ঠিক করে দেব। ক্যারিয়ার ম্যাপ বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম যারা কখনো ক্লাসের সংখ্যা নিয়ে হিসাব করে না। হ্যাঁ, প্রতিশ্রুতি দেয় যে আমরা 120টা ক্লাস দেবো, কিন্তু আলটিমেটলি ক্লাস 150 হয়ে যায়। কারণ আমার কথাই বলি, আমার যদি ইংলিশের ক্লাস থাকে 30টা, আমি ক্লাস তো নিয়ে ফেলি 35টা। কেন? 5টা ক্লাসে কি আমি নাচ গান করি? না, একটু বেশি করে বুঝাই, বেশি করে শেখাই। আমাদের কথা হচ্ছে যে আলটিমেটলি সবাই একটা জবের জন্য নানান রকম ব্যস্ততা রাইখা কিন্তু এখানে চলে আসছে। সো আপনাদের চাওয়াটা যেমন, আমাদেরও প্রত্যাশাটা তেমনই। এই আপনাদের চাওয়া আর আমাদের দেওয়ার ইচ্ছা দুইটা মিলেই ভালো কিছু সম্ভব, যদি আপনারা চান। চেষ্টা করেন, ভুল হোক সলভ করে দিব আমি ভুল হলে। এবার আমরা ইতে গিয়ে লিখবো আরেকটা বাক্য, রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম ওয়েট অথবা ওয়েটস ফর নান, রহিম করিম কারোর জন্য অপেক্ষা করে না। এবার দিলাম টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েট অথবা ওয়েটস ফর নান। ওকে, আমি আরো এক্সাম্পলে যাব, আগে আমরা এই কোডটা সলভ করি। আপনারা যারা যারা উত্তর লিখতেছেন, আমি কিন্তু সবার চ্যাট বক্সে এবং কমেন্ট বক্সে উত্তর দেখতেছি। যেমন সোহানুর রহমান সর্বশেষ লিখছে এফ এ ওয়েট, আমি সবারটাই দেখতেছি। আপনারা নির্দ্বিধায় উত্তর করেন, ভুল হোক ভুল হোক ঠিক হোক কোনো সমস্যা নাই। সাজিদুর রহমান, রাধিকা, রাধিকা, সোয়াইব হাসান, আমাদের সুবর্ণা, আফরোজ, মুন্নি এবং আমাদের রিক্তা, আমাদের বাপ্পি, হ্যাঁ MKH বাপ্পি, প্রত্যেকে উত্তর করতেছেন, চমৎকার। আমি একটু সবার উত্তর দেখতে চাই, সবাই একটু লিখেন। প্রশ্ন দিয়েছি আমি মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, সে বিতে দিয়েছে হ্যাজ। ওকে, দেখা যাক আর কে কি দিতে পারেন। রাইট, আচ্ছা, এবার আমরা প্রশ্ন সমাধানে যাই। হ্যাঁ, আপনারা যে যা লিখেছেন আমি দেখতেছি প্রায় সব উত্তরই সঠিক, দু একজনের কিছু ভুল ছাড়া আমি দেখতেছি প্রায় সবার উত্তরই সঠিক। যেমন সর্বশেষ সে লিখছে হ্যাজ, ইজ, ওয়েট ওয়েট ওয়েট। ওকে, প্রায় সবার উত্তরই সঠিক। দেখা যাক, এবার আসি আমরা এটা সমাধান করি, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আপনারা অলরেডি এগুলো পারেন। হ্যাঁ, আমরা আসলে যা পড়াবো সেগুলো আপনারা ইতিমধ্যে পারেন, কারণ আসলে জবের পরীক্ষায় এমন কিছু আসে না যেগুলো আপনি আপনার শিক্ষা জীবনে পড়ে আসেননি। যেগুলো পড়ে আসছেন সেগুলো আসে, হয়তো কালের স্রোতে ভুলে গেছেন। আমরা কালের স্রোতে অনেক কিছু ভুললেও স্বপ্ন ভুলি না। কিন্তু পড়াশোনা না করলেও বাংলাদেশ ব্যাংকে রেডি হতে চাই, পড়াশোনা না করলেও BCS ক্যাডার হতে চাই, বাট এখান থেকে সরে আসতে হবে। আপনার স্বপ্ন যেমন ভুলেন না, পাশাপাশি আপনার এটাও ভোলা যাবে না যে স্বপ্ন পূরণ করার জন্য আপনার পড়তে হবে, সময় দিতে হবে। তো চলেন আমরা প্রথমে এবার প্রশ্নগুলো সলভ করে নেই। প্রথম প্রশ্নে যাই।
এখানে দেখে 5 মাইলস মনে হচ্ছে, স্বাভাবিকভাবে সাদা মনে কাদা নেই যদি চিন্তা করি, তাহলে তো প্লুরাল নাম্বার, 5 মাইলস মানে 5 মাইল, কথা সত্য। কিন্তু এই 5 মাইল মিলে রাস্তা বা পথ হয়েছে কয়টা? একটা। 5 মাইল কিন্তু আর পাশে নাই, 5 মাইল মিলে হয়ে গেছে একটা ওয়ে। তাহলে কি হয়েছে? ডিভাইডেড হয়েছে নাকি কালেকটিভ? কালেকটিভ বা সমষ্টি হয়েছে। তো সমষ্টি মানেই তো ভার্ব কি হবে? সিঙ্গুলার নাম্বার। তার মানে আমার এখানে হার্ব না হয় কি হলো? ইজ হলো। এবার আসেন 2 নাম্বার বাক্যে। 2 নাম্বার বাক্যেও 5 মাইলস আছে, বাট এখানে 5 মাইলের কোন সমষ্টির কথা কি বলেছে? বলেনি। বলছে সে 5 মাইল পথ পাড়ি দিয়েছে, বাট 5 মাইলের সমষ্টি এরকম কিছু বলেনি। তাহলে ঘটনা কি? ঘটনা আবার কি? তার মানে এখানে 5 মাইলস কে দেখতে যেমন প্লুরাল নাম্বার মনে হচ্ছে, বাস্তবেও তার ভার্বটা হবে কি নাম্বার? প্লুরাল নাম্বার। তার মানে এখানে হ্যাজ আর হ্যাভ এর মধ্যে আমার কি হবে? হ্যাভ হবে। এখানেও 5 মাইলস কে দেখে প্লুরাল নাম্বার মনে হয়েছিল, কিন্তু তার ভার্ব সিঙ্গুলার হয়েছে, কারণ এটা সমষ্টি হয়েছিল। আর এখানে সমষ্টি হয়নি, তাই ভার্ব প্লুরাল। এখানে আসেন দ্য কমিটি। আমরা জানি কয়েকজন মেম্বার মিলে একটা কমিটি গঠিত হয়, ভালো কথা। সেই হিসেবে কমিটি অবশ্যই একটা কালেকটিভ নাউন। কিন্তু এখানে দেখেন, বাক্যটা পড়লে আপনি বুঝতে পারবেন কমিটি নাকি নিজেদের মধ্যে আর্গু করতেছে, বিতর্ক করতেছে। তাহলে ভাবেন তো ভাই, একটা টিমের মেম্বাররা কখন নিজেদের মধ্যে আর্গু করে? কখন? যখন মতের মিল থাকে না, তখন আর্গু করে। তো মতের মিল না থাকলে ওটা কি আর সমষ্টি থাকে? থাকে না, ওটা ডিভাইডেড হয়ে যায়, ওটা বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়। আর ভাগ মানেই কি নাম্বার? প্লুরাল নাম্বার। তার মানে এখানে আমার ইজ আর আর এর মধ্যে কি হবে? আর। মনোযোগ দেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই নাউনটা ভাগ হয়ে গেছে ভার্ব প্লুরাল নাম্বার। তাহলে যেহেতু আমি এখানে ভার্বকে প্লুরাল নাম্বার করেছি, তার মানে আমাকে এখন কি ধরতে হবে? এই নাউনটা প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার? উত্তর করেন। আমার যেহেতু ভার্বটা প্লুরাল আমি বুঝে গেছি, তাহলে আমি এই নাউনটাকে কি হিসেবে কনসিডার করব? এই কমিটি নাউনটা দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, বাট এই মুহূর্তে ও কি আসলেই সিঙ্গুলার নাকি ও আসলেই প্লুরাল? কোনটা? লিখেন তো। কমিটি নাউনটা এই মুহূর্তে সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু চটপট উত্তর করেন। কমিটি নাউনটা এই মুহূর্তে সিঙ্গুলার নাকি প্লুরাল? লাগবে না। কমিটি নাউনটা এই মুহূর্তে সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আচ্ছা, ঠিক ধরে ফেলছে। তাহলে যেহেতু আমি বুঝতে পারছি কমিটি বিতর্ক করতেছে, তার মানে এরা ডিভাইড হয়ে গেছে, তাই ভার্ব প্লুরাল। আর যার ভার্ব প্লুরাল সে নাউন নিচ্ছে প্লুরাল। এখন বলেন, এই নাউনটা যদি প্লুরাল নাম্বার হয়, ধরেন আমি একটা নাউন লিখছি কি, যে রাব্বানি। তো রাব্বানি নাউনটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, কারণ একজন। এর পরিবর্তে আমি হি লিখবো। এখন যদি আমি একটা নাউন লিখি স্টুডেন্টস, প্লুরাল নাম্বার, এর পরিবর্তে নিশ্চয় আমি হি লিখবো না, বরং কি লিখবো? দে লিখবো। অনুরূপ ভাবে আপনারা বুঝে গেছেন কমিটি নাউনটা প্লুরাল নাম্বার। তাহলে ওর ভার্ব প্লুরাল, শুধু ভার্ব না, ওর 14 গোষ্ঠী প্লুরাল হবে। ওর পরিবর্তে যে প্রোনাউনটা আছে ইট আর দেম, এদের মধ্যে আমি ইট নিব না, আমি কি নিবো? এখানে দেম নিব। কথা কি ক্লিয়ার? সো কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার, ডিভিশন বা ডিভাইডেড মানেই সবকিছু কি হয়ে যাবে? প্লুরাল নাম্বার হয়ে যাবে। পরের প্রশ্ন আসেন। এরা বলছে দ্য কমিটি ইজ বা আর ইউনানিমাস। ইউনানিমাস হচ্ছে সর্বসম্মত, মানে একমত হওয়া, মানে দ্বিধা নাই, তাদের মধ্যে কোনো আর্গু নেই, সবাই একমত। তো বুঝতেই পারছেন সবাই একমত হওয়া মানে কি? আরে ভাই, মতের অমিল থাকলে প্লুরাল নাম্বার, মতের মিল থাকলে সিঙ্গুলার নাম্বার, এগুলো মুখস্থ করেন না। আপনি জাস্ট মুখস্থ করবেন মত অমত বুঝি না ভাই, একসাথে থাকবে মিলেমিশে মানে সিঙ্গুলার। বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছেদের কি যাতনা, বিচ্ছেদ মানেই সেটা হয়ে যাবে কি? প্লুরাল নাম্বার। তাহলে এখানে দেখেন কমিটি ইউনানিমাস মানে সর্বসম্মত, এক হয়ে আছে, তাহলে সিঙ্গুলার। তাহলে আমার এখানে কি হবে? ইজ হবে। এবার কি বলছে? রহিম অ্যান্ড করিম ওয়েট অর ওয়েটস ফর নন। যদি এখানে কথার কথা করিম না থাকতো, শুধু মনে করেন লেখা আছে রহিম। রহিম কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তখন আমি কি করতাম? ওয়েট আর ওয়েটস এর মধ্যে কি দিতাম? ওয়েটস দিতাম, তাই না? রাইট। বাট এখন আছে কি রহিম এবং করিম কয়জন? দুইজন আছে। তো দুই মানে কি? প্লুরাল। প্লুরাল মানে ভার্বটা কি হবে এখানে? ওয়েটস হবে নাকি ওয়েট হবে? অবশ্যই ওয়েট হবে। কারণ ওয়েটস কেমনে হয়? ওয়েটস ভার্বের সাথে এস যুক্ত তো হয় তখন যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট আমার তো সাবজেক্ট দুইজন, তাই ওয়েট হবে। ওকে, এটা আপনারা পারছেন। তাহলে এখানে দ্বিধা কেন? টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান? সত্যি বলতে কি দ্বিধা না? ওয়েট দিব নাকি ওয়েটস দিব? আরে ভাই, এটা তো অন্য কিছু না। আপনি যদি লিখতে পারেন রহিম এন্ড করিম, এখানে যদি আপনি বুঝতে পারেন যে এখানে ভার্ব প্লুরাল হবে, এখানে আপনার বুঝতে অসুবিধা কোথায়? দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না।
একটা হলো সময় আর একটা হলো স্রোত। এখানে দুইটা মানুষ কারোর জন্য অপেক্ষা করে না, একটা রহিম আর একটা করিম, একই জিনিস এখানেও। সময় কারোর জন্য অপেক্ষা করে না, স্রোতও কারোর জন্য অপেক্ষা করে না, এটা কি প্লুরাল নাম্বার না? সুতরাং আমার এখানে উত্তরটা কি হবে বলেন? ওয়েটই হবে। তারপরও ওয়েটস মনে হয় অনেকের কাছে, তাই না? কেন মনে হয় জানেন? কারণটা বলতেছি। কেন মনে হয় সেই কারণটা বলতেছি। কারণটা হলো এই প্রবাদটা দেখে মনে হয় যে স্লো অ্যান্ড স্টেডি। আমরা তো ঠাডা পড়া মুখস্থ করি, তাই এরকম না মনে হয়। উইন অথবা উইন্স দা রেস, এইটা আর এটা নিয়ে গুলাই ফেলি আমরা। নিচেরটা যে আর গুলাবেন না এটা আমি নিশ্চিত। এখানে আপনারা প্র্যাকটিক্যালি বুঝছেন, যেমন রহিম এবং করিম দুইজন ব্যক্তি, তাই ভার্ব প্লুরাল। এখানে টাইম এন্ড টাইড দুইটা নাউন, তাই ভার্ব প্লুরাল। তাহলে এখন আপনি কি বলবেন? যে এখানেও তো দুইটা নাউন, একটা হলো স্লো আর একটা হলো স্টেডি, তাহলে এখানে ভার্ব কি হবে? কথা সত্য, এখানেও ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আমি জানি এটা আপনাদের মুখস্থ, বাট কেন মুখস্থ করছেন কারণটা একটু জানেন? এখানে কেন উইন হবে না, অথচ এখানে তো হইলো প্লুরাল নাম্বার? কারণটা হলো, ধরেন আপনি দৌড়াবেন, মানে রেসে আপনি অংশগ্রহণ করছেন, হ্যাঁ, দৌড় প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন। ওকে, এখন এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আপনার মনে হয়েছে যে আপনি খুব দ্রুত দৌড়াবেন, সবার আগে আপনি পৌঁছাবেন। টানা দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, একটু পরে হাঁপাই গেলেন, আপনি বসে বললেন বা শুয়ে বললেন, জয়ী হতে পারবেন? পারবেন না। তার চেয়ে আপনি স্লো যাবেন, ধীরে যাবেন, কিন্তু আপনি অটল থাকবেন, চলমান থাকবেন, তাহলে আপনি জয়ী হতে পারবেন। তার মানে জয়ী হওয়ার জন্য শুধু স্লো হলে হবে না, শুধু স্টেডি হলেও হবে না। স্লো আর স্টেডি এই দুইটার সমন্বয়ে একটা রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে বিজয়। দুইটা মিলেই বিজয় আসে, দুইটা মিলেই বিজয় আসে। কয়টা বিজয় আসে? একটা বিজয়। তাহলে এই দুইটার কোনো একটাকে বাদ দিলে আপনার বিজয় আসতেছে না। তাই এখানে দুইটা মিলে একটা সমষ্টিগত ফলাফল চলে আসছে। আর সমষ্টি মানে কি? ভার্ব সিঙ্গুলার। কিন্তু আপনি এই বাক্যে আসেন, এখানে টাইম আর টাইড মিলে কোনো সমষ্টিগত ফলাফল নাই তো। এই জন্য এটা সাধারণভাবে প্লুরাল, আর এখানে সমষ্টি হওয়ার কারণে ভার্বটা হয়ে গেছে কি? সিঙ্গুলার নাম্বার। কথা শেষ। তাহলে যে কোনো ক্ষেত্রে সমষ্টি বা কালেকটিভ মানে সিঙ্গুলার নাম্বার, ডিভাইডেড বা বিভক্তি মানে ভার্ব কি? প্লুরাল নাম্বার। আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রশ্ন দিব, দেখি পারেন কিনা। লিখেন, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর? bought from the man by me। সেটা বাক্য দিছি, ওই লোকটার কাছ থেকে আমার দ্বারা ব্রেড আর বাটার কেনা হয়েছে, মানে আমি ওর কাছ থেকে কিনে নিচ্ছি। আচ্ছা, আর একটা বাক্য দিলাম, আমি শুধু ফিল করতেছি যে আপনারা মুখস্থ করে কিভাবে সিল করেন। এর কিন্তু সবাই ইজি লিখে ফেলতেছে প্রায়। কেন? মুখস্থ। ব্রেড বাটার মানে সিঙ্গুলার। এই জন্য তো আজকে বলছি যে রুলস মুখস্থ না, রুলস বুঝতে হবে। চলেন আরো লিখি, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর হিজ ফেভারিট ব্রেকফাস্ট। শুধু আমার একটি কথাই মনে রাখবেন, সেটি হলো কালেকটিভ বা সমষ্টি মানে সিঙ্গুলার, আর ডিভাইডেড বা বিভক্তি মানে প্লুরাল। যদি এইটা আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার কোনো ঘোড়ার ডিম মুখস্থ করতে হবে না। আপনি খেয়াল করেন নিচের বাক্যে, সকালের নাস্তা কি? শুধু ব্রেড না, শুধু বাটার না,
ব্রেড আর বাটার এই দুইটা মিলেই আমার ব্রেকফাস্ট। তাহলে ব্রেড প্লাস বাটার ইজ ইকুয়াল মাই ব্রেকফাস্ট, হিজ ব্রেকফাস্ট। তাহলে এই দুইটা মিলেই কিন্তু আপনার একটা সমষ্টি হয়েছে কি ব্রেকফাস্ট, এটা মেনু হয়েছে। সুতরাং সমষ্টি মানেই তো ভার্ব কি হবে, সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হবে, তাই না? রাইট। বাট প্রথম বাক্যে কি এরকম বলা আছে যে ব্রেড আর বাটার মিলে কিছু একটা হয়েছে? ব্রেড এন্ড বাটার ইজ ইকুয়াল ফাটার হয়েছে? হয়নি কিন্তু। তার মানে উপরের বাক্যে ব্রেড আর বাটার মিলে এরকম কোন সমষ্টিগত বিষয় নেই। নরমালি বলছি এগুলো তার কাছ থেকে কেনা হয়। যেহেতু সমষ্টিগত বিষয় নেই, সুতরাং স্বাভাবিকভাবে এখানে যেহেতু দুইটা নাউন আছে, ওই রহিম এন্ড করিমের মতো মনে করে এখানেও ভার্বটা হবে কি নাম্বার? প্লুরাল নাম্বার। মনে থাকবে? হ্যাঁ। অথচ এটা মুখস্থ করে কতজন নিয়ম দেখি যে এভাবে খাদ্য দ্রব্যের নাম এন্ড দিয়ে যুক্ত থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। কেন ভাই প্লুরাল করে দেখাইলাম না? খবরদার, ঠাড়া পড়া কোনো নিয়ম মুখস্থ করা যাবে না। প্রতিটি নিয়মের পেছনে একটা কারণ আছে। ইনশাল্লাহ আমি রুবেল রানা যদি বেঁচে থাকি, আপনাদের সাথে আমার ক্লাস হয় নিয়মিত, আমি দেখাবো। নিশ্চিত থাকেন, আজকে বলে দিলাম, কারণ ছাড়া একটা নিয়মও জীবনে শেখাবো না। প্রতিটার পেছনে একটা কারণ আছে। এই কারণ জানলে আপনার নিয়ম মুখস্থ করতে হবে না। তাহলে আমরা শিখে গেলাম যে কালেকটিভ বা সমষ্টি মানেই সবসময় ভার্ব হবে সিঙ্গুলার, আর ডিভাইডেড হয়ে গেলেই সেই ভার্বটা হয়ে যাবে কি নাম্বার? প্লুরাল নাম্বার। এবার আসেন রুল 4, 4 নম্বরে লিখেন ইচ, এভরি, either, neither, one, none, dot 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 one, dot 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 body, dot 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 thing. জাস্ট একটা কথাই মনে রাখবেন, এরা সব সময় সিঙ্গুলার নাম্বার। বুঝলেন? আপনার কোনো নিয়ম মুখস্থ করার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন এরা সিঙ্গুলার নাম্বার। কেন সিঙ্গুলার নাম্বার? এটা ঠাড়া পড়া মুখস্থ করব কেন? কেন আমি মুখস্থ করব যেগুলো সিঙ্গুলার নাম্বার? আমি তো মুখস্থ করতে পারি এরা প্লুরাল নাম্বার, সিঙ্গুলার কেন মুখস্থ করব? দেখেন, ইচ শব্দের বাংলা কি? প্রত্যেক। এভরি শব্দের বাংলা কি? প্রত্যেক। প্রত্যেককে বিচ্ছেদ করেন কি হয়? প্রতিযোগ 2 নাকি প্রতিযোগ 1? প্রতিযোগ 1। আমি যদি বলি প্রত্যেকে এখানে এসেছে, মানে সবাই আসছে, ঠিক আছে, সবার কথাই বলছে, বাট সবার কথা একসাথে বলেনি, প্রত্যেকের কথা আলাদা করে বলছে। প্রত্যেক মানে প্রতিযোগ 1। আপনি ভাবেন তো, এই যে এক কি প্লুরাল নাকি সিঙ্গুলার? সিঙ্গুলার। তার মানে ইজ এভরি এই কারণেই তো সিঙ্গুলার নাম্বার ভাই। কারণ ছাড়া সিঙ্গুলার না, কারণ আছে। ইজ মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে প্রতি একজনের কথা আলাদা করে বলছে, আর এক মানে কি সিঙ্গুলার, এই জন্য এরা সিঙ্গুলার নাম্বার। এইদার মানে কি? দুজন না, এদার মানে দুজনের মধ্যে যে কোনো একজন। এইদার মানে কি? দুজনের মধ্যে যে কোনো কি একজন। তো একজন মানে তো সিঙ্গুলারই হবে। নেইদার কি? নেইদার মানে দুজনের মধ্যে একজনও না, একই তো নাকি? তার মানে সবার মূলে কত রয়েছে? এক। ওয়ান মানে একজন, নন মানে কি কেউ না। আরে ভাই কেউ না মানে একজনও না। আচ্ছা, তাহলে ডট ডট ওয়ান মানে কি? ডট ডট ওয়ান মানে হচ্ছে এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান। এরাও সিঙ্গুলার নাম্বার। কেন? কারণ এভরি ওয়ান মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে ঘুরে ফিরে প্রতি একজন, নো ওয়ান মানে কেউ না, কেউ না মানে একজনও না। তাহলে বডি, বডি দিয়ে কি আর? এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি। আর থিং, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং। এরকম যাদের শেষে ওয়ান বডি থিং থাকবে কিংবা ইজ, এভরি, এইদার, নেইদার, ওয়ান, নন, এরা প্রত্যেকে কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আশা করি আর ঠাডা পড়া মুখস্থ করতে হবে না, কারণ আপনি জানেন যে কেন সিঙ্গুলার। কারণ এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে প্রতি একজনের কথা বলছে, আর এক মানে তো সিঙ্গুলার। সুতরাং আমি কেন ভাই মুখস্থ করতে যাব যে এরা সিঙ্গুলার নাম্বার? আমি তো এমনি বুঝবো।
যে এরা সিঙ্গুলার নাম্বার। এবার এটা শিখে আমাদের লাভ কি? আরে ভাই লাভ, কত লাভ, লাভের শেষ নাই। আজকে সব লাভ, আসল, মুনাফা সব দেখাবো এখানে। লাভ, চলেন একটা বাক্য লিখে দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। খেলা এবার জমে গেছে। লিখেন এভরি স্টুডেন্টস অথবা স্টুডেন্ট, আমি দুইটা করে শব্দ দিব, মানে এক জোড়া শব্দ দিব, আপনারা এখান থেকে যে কোনো একটা করে ওয়ার্ড বেছে নেবেন, নিয়ে সেন্টেন্সটা পূরণ করবেন। এভরি স্টুডেন্টস অথবা স্টুডেন্ট হ্যাজ অথবা হ্যাভ সাবমিটেড হিজ অথবা দেয়ার অ্যাসাইনমেন্ট। Every student অথবা স্টুডেন্ট has অথবা have submitted his বা their assignment. এখান থেকে আপনারা দুইটা করে অপশন মিলে একটা করে ওয়ার্ড আপনারা সিলেকশন করেন। দ্রুত উত্তর করেন, দ্রুত। তাহলে বলো না আমার একটু চা খাওয়াতে। আমি তো বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু চাই কেউ এক কাপ চা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকুক। বুঝেছো? শারমিন, শারমিন কই, বাবু ভাই কই, রাব্বানি কই, একটু চাটা খাও। চা খাওয়াতে চায় না, মনে হয় যেন ওদের কাছে আমি ভালোবাসা চাচ্ছি। আমি যে বারবার ওদেরকে বলি যে আমি ভালোবাসা চাই না, আমি শুধু চাই তোমরা এক কাপ চা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো। এইটা এরা বোঝে না। মাশাআল্লাহ সবাই উত্তর করছে, বাহ চমৎকার চমৎকার, সবাই উত্তর করেছে, সবার উত্তরই ঠিক আছে। তাহলে এখানে এভরি হলো সিঙ্গুলার নাম্বার, যেহেতু এভরি সিঙ্গুলার, এর 14 গোষ্ঠী সিঙ্গুলার হবে, দেয়ার উইল বি নো অপশন অফ প্লুরাল। এখানে আমার কি হবে বলেন? স্টুডেন্ট। ওকে, ওকে, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কি হবে? হ্যাভ আর হ্যাজ এর মধ্যে আমরা হ্যাজ রাখবো। কেন? ওই যে এভরি সিঙ্গুলার মানে সবই সিঙ্গুলার হবে, এভরি স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড, এর প্রোনাউনও সিঙ্গুলার হবে। তার মানে পুরো বাক্যটা হলো এভরি স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট, প্রত্যেক শিক্ষার্থী তার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। কথা বুঝলেন? সুতরাং আজকে থেকে, এই মুহূর্ত থেকে মনে রাখবেন, ইস এভরি এদার নেদার ওয়ান নন বা ওয়ান বডি থিং এর পর যা থাকবে সবকিছু হবে কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কারণ কি? কারণ অর্থ, বাংলা অর্থের কারণই তো হচ্ছে এরকম। প্রত্যেকে প্রত্যেকে মানে প্রতি একজন। আরে ভাই প্রত্যেকে মানে সবাই বুঝলাম, বাট সবার কথা তো একসাথে বলে নাই। বলছে কি সবাই গেছে? বলে নাই, বলছে প্রত্যেকে গেছে, প্রতি একজন একজন করে গেছে। সুতরাং এখানে সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা, এবার দেখি আরেকটা প্রশ্ন দিয়ে সলভ করতে পারেন কিনা। লিখেন she read each অথবা every books অথবা book of the library। লিখেন of the library। সবাই উত্তর করতেছে। ফেসবুকের নতুন পলিসি অনুযায়ী ফেসবুকে লাইভ ক্লাসগুলো কয়েকদিনের বেশি যেন থাকে না। সেক্ষেত্রে যারা আমাদের লাইভ ক্লাস দেখেন, যদি মনে করেন যে এটা আমার আবারও দেখা দরকার, এটা ওই ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার হবে। তাদের জন্য সহজ উপায় দেই, তারা শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইনে রাইখে দিবেন। আচ্ছা, আমি জানি এই প্রশ্নটা সলভ করতে গিয়ে আপনাদের একটু কষ্ট হচ্ছে,
একটা উত্তর পাচ্ছেন বা আর একটা বুঝতেছেন না কি হবে, এই তো, কোনো সমস্যা নেই। অন্তত এইটুকু তো নিশ্চিত আপনি যে এখানে ইজ হোক আর এভরি হোক, তারপরে তো নাউন হবে কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তার মানে এখানে বুকস হবে না, এখানে কি হবে বলেন, বুক। এ ব্যাপারে সবাই একমত। এখন সমস্যা হলো ইজ মানে প্রত্যেক, এভরি মানেও প্রত্যেক, অর্থ তো একই, দিলে আমি দিব কোনটা, কেন দিব, তাই না? রাইট, চলেন আমরা জেনে নেই। দুইটার বাংলা অর্থ একই হলেও ব্যবহার ভিন্ন আছে। মনে রাখবেন, যখন ঘটনা দুইজনের মধ্যে ঘটবে, কয়জন, দুইজন, দুইয়ের মধ্যে প্রত্যেককে যদি বুঝায় তখন হয় ইস। আর যখন দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেককে বুঝায় তখন হয় এভরি। কি বলেছি, দুইয়ের মধ্যে প্রত্যেককে বুঝালে হবে ইচ, আর দুইয়ের অধিকের প্রত্যেককে বুঝালে হবে এভরি। আমি বললাম সে লাইব্রেরির প্রত্যেকটা বই পড়ছে, লাইব্রেরিতে বই কি দুইটা থাকে, একদমই না, দুইয়ের অধিক। সুতরাং এখানে ইস হবে না, এখানে কি হবে, এভরি হবে। ওকে, তাহলে ইস এভরি এর মধ্যে পার্থক্য হলো যখন দুইয়ের মধ্যে প্রত্যেককে বুঝাবে তখন ইস, আর দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেককে বুঝালে হবে কি, এভরি। মনে থাকবে। আর ইস হোক, এভরি হোক, এদের হোক, নেদের হোক, ওয়ান বডি থিং যাই হোক না কেন, এদের বাংলা অর্থ বিশ্লেষণ করলে এখানে একটা সংখ্যা দাঁড়ায়, সেই সংখ্যা হচ্ছে কত, ওয়ান। ওয়ান সিঙ্গুলার, সুতরাং তাদের পরে ভার, প্রোনাউন যা আছে সবকিছু হবে কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। কথা ক্লিয়ার? আর এখানে রিডস আমি দেই নাই তো, আমি রিড লিখছি, পাস্ট টেন্স লিখছি। এটা পাস্ট টেন্স হলে কি এস যুক্ত হবে, হবে না। আচ্ছা, আশা করি এই নিয়মটা বুঝে গেছেন। এই আপনারা কি বুঝতেছেন একটু জানাবেন প্লিজ, একটু জানাবেন চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে। আপনারা কি ক্লাসটা এনজয় করতেছেন নাকি জোর করে ক্লাসটা করতেছেন, একটু জানাবেন প্লিজ। ক্লাসটি এনজয় করতেছেন নাকি জোর করে আছেন, এমন কারা এনজয় করতেছেন, কারা কারা, কোন ভাই বোন গুলো একটু জানান আমারে। হ্যালো, আপনি ওই মাইনুদ্দিনের সাথে কথা বলেন, আগামীকাল আমার ছুটি আছে ভাই, 2 দিন আগে ছুটি নিয়ে রাখছি। ওকে, এনজয় করতেছে, বাহ, শুনে ভালো লাগলো আমার। সত্যি বলতে আজকে আমার খুব ইচ্ছা আছে নিয়ম যেন ঠাডা বড়া মুখস্থ না করতে হয়, আমি এই ব্যাপারে আপনাদের একটু হেল্প করবো। জাস্ট পুরো সময়টা থাকেন, ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে আমরা কি বুঝলাম, ঘটনা দুইয়ের মধ্যে ঘটলে ইচ, দুই অধিকের মধ্যে হলে হবে এভরি। ওকে, আর ইচ এভরির পর সব হয় সিঙ্গুলার, কারণ তো আমরা জানলাম। এবার চলেন ভাই আমরা আরেকটু জিনিস জেনে নিই। ওয়ান বডি থিং দিয়ে কোনো এক্সাম্পল দেই নেই তাই বলতেছেন? আচ্ছা, দিচ্ছি আমি। ওয়ান বডি থিং দিয়ে এক্সাম্পল দেই, লিখেন নোবডি, আর একটা বাক্য সলভ করেন। নোবডি ওয়ান্ট অথবা ওয়ান্টস টু লুজ হিজ অথবা দেয়ার। নোবডি ওয়ান্ট অথবা ওয়ান্টস টু লুজ হিজ অথবা দেয়ার রেপুটেশন। কেউ তার খ্যাতি, যশ এগুলো কি হারাতে চায় না। এখান থেকে আপনারা একটা অপশন ক্লিক করে নেন, দ্রুত ক্লিক করে নেন, দ্রুত ক্লিক করে নেন। না, এভরির সাথে এভরিবডি সম্পর্ক এরকম মানতে পারলাম না ভাইয়া। এভরি এভরিবডি দুইটা এক জিনিস না, দুটো ভিন্ন বিষয়। ইস আদারের সাথে না, না না, ইস আদার অন্য জিনিস, আমি বুঝাবো এটা। আপনি বলতে পারেন দুইয়ের মধ্যে ঘটলে ইস আদার, দুইয়ের অধিকের মধ্যে ঘটলে ওয়ান অ্যানাদার। আচ্ছা, তাহলে এখানে আসেন, নো বডি ওয়ান্ট অথবা ওয়ান্টস, বডি আছে না সিঙ্গুলার, তার মানে সবই সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস যুক্ত হয়, তার মানে এখানে ওয়ান্টস হবে, আর এখানে কি হবে, হিজ হবে। নোবডি ওয়ান্টস টু লুজ হিজ রেপুটেশন। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমি যেখানে বলতে চাচ্ছিলাম সেই জায়গায় যাই। এখন একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, 5 নাম্বার। আগে নিয়মটা দেখি, তারপর দেখবেন, মুখস্থ করার প্রয়োজন নাই। নিয়মটা হলো, যদি আমরা দেখি
সরাসরি ইজ, এভরি, এইদার, নেইদার থাকে তখন তো সবই হয় সিঙ্গুলার, তাই না? আচ্ছা, বাট যখন আমরা দেখব ইজ, এইদার, নেইদার, ওয়ান বা নন, এদের পরে একটা অব আছে। কি আছে? অব। অব। তখন ঘটনা কি ঘটে? তখন ঘটনা ঘটে এরপরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটা হয় প্লুরাল, তবে যে ভার্ব থাকে সেটা হয় সিঙ্গুলার। এরকম একটা নিয়ম পাইছেন না বইয়ে? পেয়েছেন যে সরাসরি ইজ, এভরি পর সবই সিঙ্গুলার হয়, বাট যখন ইজ অফ, এভরি অফ বলে দুনিয়াতে কিছু হয় না। ইচ অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, নন অফ, এদের পরে যখন অফ থাকে তখন এদের অফের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনটা হয় প্লুরাল, তবে ভার্ব থেকে বাকি সবকিছু কি হয়ে যায়? সিঙ্গুলার। আমার কথা, এই নিয়মটা আমি মুখস্থ করতে চাই না। আমি যেভাবে শিখেছি যে ইস মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, এইদার মানে যে কোনো একজন, এক, একজন মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানেই ভার্ব সিঙ্গুলার, ঠিক একই নিয়মে আমরাও এটা মুখস্থ ছাড়াই শিখতে পারবো যে কেন এমনটা হলো। একটা এক্সাম্পল দেখেন। স্যার আমি একটা বাক্য লিখলাম এবার যে ওয়ান অফ, মনোযোগ দেন একটু, ওয়ান অফ, ছোট্ট করে লিখলাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর আর ডক্টর, আমার বন্ধুদের মধ্যে একজন আছে ডক্টর। আমি জানি, আমি জানি যে আপনারা এর উত্তর পারবেন, এর উত্তর হবে ইজ। কারণ কি? কারণ নিয়মে বলা আছে যখন ইজ অফ, ওয়ান অফ থাকবে তখন নাউন হয় প্লুরাল নাম্বার, কিন্তু ভার্ব হয় কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তাই না? কেন হয়? ওয়ান মানে তো একজন, অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন, সো অনেককে বুঝাইতে তো নাউন প্লুরাল নাম্বার হবেই। তো নাউন যদি প্লুরাল হয় ভার্ব কেন সিঙ্গুলার হলো? মনে আছে সেই এক নাম্বার নিয়মের কথা? মনে আছে কি বলছিলাম? আমি বলছিলাম যে যখন কয়েকটা শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হয় তখন ভার্ব বসে কোনটা অনুসারে? মনে আছে? ভার্ব বসে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে। এখানে প্রথমে কে আছে? ওয়ান। ওয়ান কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সুতরাং তার ভার্ব তো সিঙ্গুলার নাম্বারই হবে। কথা বলেন হবে কি না? হবে। এই জন্যই বলা হয় এখানে ওয়ান অফ, ইজ অফ যাই হোক না কেন নাউন প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার। কেন ভার্ব সিঙ্গুলার হয়? কারণ প্রথমে যে থাকবে, প্রথমে কে থাকবে? হয় ওয়ান থাকবে, না হলে ইজ থাকবে, না হলে এইদার থাকবে, না হলে নেইদার থাকবে, এরা তো সিঙ্গুলার। সুতরাং এই জন্যই বলা হয় এদের পরে নাউন প্লুরাল হলো ভার্বটা কি? সিঙ্গুলার। কারণ এইটাই, অন্য কোনো কারণ নেই। তার একটা প্রশ্ন দেই, দেখি সমাধান করতে পারেন কিনা। দিব? আচ্ছা, লিখেন তাহলে দেখি কি করতে পারেন। ইচ অফ দা এজেন্ডাম পাবলিক এজেন্ডা, এখান থেকে একটা নেবেন, হ্যাজ অথবা হ্যাভ বিন হাইলি appreciated following its অথবা their ফোকাসিং পয়েন্ট। জান, এই প্রশ্নগুলো সলভ করতে পারলে বুঝবো হ্যাঁ আপনারা ধরে ফেলছেন। উত্তর করেন।
বাপ্পি লিখছে এজেন্ডা হ্যাজ ইটস, বাকিরা রিক্তা আক্তার, সোহানুর রহমান, তারপর ওকে রাধিকা, লাইভ লাইভ ক্লাস, জীবন্ত ক্লাস। ওকে, আমরা তাহলে উত্তর করার চেষ্টা করি। ইচ অফ এর পর নাউন প্লুরাল হয় না, তাহলে এখানে এজেন্ডাম তো সিঙ্গুলার নাউন, তাহলে কি হবে এজেন্ডা। ওকে, এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার হ্যাভ যদি ভার্ব হয় তাহলে পুরোটাই বাক্যের কি সাবজেক্ট। পুরোটাই বাক্যের যদি সাবজেক্ট হয়, আপনারা জানেন সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয়, সাবজেক্ট যখন সাইজে বড় হয়, তখন আমি শেষ করব, সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয়, সাবজেক্ট যখন সাইজে বড় হয়, সেক্ষেত্রে প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। এখানে প্রথমে কি আছে ইচ। ইচ কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কেন? কারণ ইচ মানে প্রত্যেক, মানে প্রতি একজনের কথা আলাদা করে বলে। ও যদি সিঙ্গুলার হয় তাহলে ওর ভার্ব নিশ্চয়ই সিঙ্গুলার হবে, স্বাভাবিকভাবে এখানে হ্যাজ হবে। তো যার ভার্ব সিঙ্গুলার সেও নিশ্চয়ই সিঙ্গুলার, আর যে সিঙ্গুলার তার প্রোনাউনটাও কি নাম্বার হবে? সিঙ্গুলার নাম্বার হবে। কথায় যুক্তি আছে কিনা? সুতরাং এখানে দেয়ার হবে না ভাইয়া, ইটস হবে, কারণ এখানে প্রতিটি এজেন্ডামকে আলাদা করে বলা হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আজকে আসলে আমি কিছু শেখাতে আসিনি, আজ আমি এখানে দাঁড়াইছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য, এটা ফিল করানোর জন্য যে ঠাডা পড়া মুখস্থ থেকে একটু বের হয়ে আসেন। সম্ভব। ক্যারিয়ার ম্যাপের দুর্দান্ত যেসব টিচাররা ক্লাস নেন, বিলিভ মি, আমাদের টিচাররা এত সুন্দর ক্লাস নেন, আমার দেখে দেখে মাঝে মাঝে মনে হয় ইস, আমি তাদের মতো পড়াইতে পারতাম। এই যে আমাদের নাদিম স্যার ইংলিশ ক্লাস নেয়, মানে ক্লাস করেন, কারা কারা নাদিম স্যারের ক্লাস করেন লিখেন তো, কমেন্ট করে লিখেন একটু। অস্থির ক্লাস, অসাধারণ ক্লাস। মুশফিক স্যার সুপার ডুপার বস একজন। প্রত্যেকটা টিচার এখানে যারা ক্লাস নেন, এই যে আমাদের ম্যাথের ক্লাস নেন রাসেল রানা, তৌহিদ স্যার, তারপর আমাদের ওই যে আমাদের ট্যাক্স ক্যাডারে আছে হলো জোহায়ের স্যার, চমৎকার ক্লাস। আচ্ছা, তারা যা পড়ায় অন্যরা কি সেগুলো পড়ায় না? পড়ায় তো, একই জিনিসই পড়ায়, কিন্তু তারপরেও ক্যারিয়ার ম্যাপের প্রতি মানুষের আস্থা বেশি কেন? কারণ এটাই আমরা একটু চেষ্টা করি ঠাডা পড়া মুখস্থ থেকে বের করে নিয়ে একটু বাস্তবতায় বোঝানো, এটা আমরা চেষ্টা করি। খেয়াল করেন, জাস্ট আপনাদের একটা জাস্ট চোখ খুলে দেওয়ার চেষ্টা করি আমি। আমরা ঠাডা পড়া মুখস্থ করি কি অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ। খেয়াল করেন, জাস্ট এটুকু দিয়ে বুঝাই। অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা, আর অ্যাবাউন্ড উইথ মানে পূর্ণ থাকা। ভেবে দেখেন, এগুলো হয়তো মুখস্থ করছেন কিন্তু আপনার শান্তি নাই, কলিজা ঠান্ডা হয় না, মনে থাকে না, মনে থাকলেও শান্তি পায় না, যে কেন এমন হলো, অ্যাবাউন্ডের পরে ইন আবার উইথ কেন হবে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে ইন ফিন বুঝি না আমি, আমি বুঝি অ্যাবাউন্ড একটা ভার্ব, এটার বাংলা অর্থ হলো প্রচুর পরিমাণে থাকা। প্রিপজিশন এমনি চলে আসবে, কিভাবে? আমি বললাম যে হিজ সংস, তার গান, অ্যাবাউন্ড ড্যাশ দ্য কালেকশন অফ বাংলা সংস, তার গান প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায়? বাংলা গানের সম্ভারে তার গান প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, তার এই গানগুলো কোথায় আছে? বাংলা গানের সম্ভারের মধ্যে আছে।
তাহলে কোন স্থানের মধ্যে থাকা বুঝালে কি হয়? অ্যাট বা ইন হয়। তো স্বাভাবিকভাবে এখানে ইন বসবে, তাই না? এখন যদি বলি যে দ্য কালেকশন অফ বাংলা সংস, বাংলা গানের সম্ভার abounds ড্যাশ হিজ সংস, তাহলে এখন অর্থটা কি? যে বাংলা গানের সম্ভারটা ভরা আছে। ভাই কি দিয়ে ভরা আছে? কি দিয়ে ভরা আছে? তার গান দিয়ে। তো দিয়ে ইংলিশ কি? দিয়ে ইংলিশ তো উইথ, তাহলে তো এখানে উইথই হবে। হবে কিনা বলেন? আপনি কিন্তু পরে একটা শান্তি পাবেন যে না আসলেই তো। এই যে আপনি ঠাডা পড়া মুখস্থ করেন অ্যাবসেন্ট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একবার ভাবছেন অ্যাবসেন্টের পরে কেন ফ্রম হচ্ছে, ইন হচ্ছে না কেন? আপনি ভাবেন একবার। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। আমি বললাম সামিয়া অনুপস্থিত, সবাই বলবে না স্যার সামিয়া কোথা থেকে অনুপস্থিত? ওরে পাওয়া যাচ্ছে না। কোথা থেকে পাওয়া যাচ্ছে না? বাড়ি থেকে নাকি অফিস থেকে না কই থেকে? থেকে থেকে ইংলিশ কি? ফ্রম। থেকে ইংলিশ কি? ফ্রম। তাহলে তো অ্যাবসেন্টের পরে ফ্রমই হবে, টু হবে না, ফ্রম হবে। এই যে প্রতিটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ব্যাখ্যা জানা সম্ভব। দেখি চ্যাট বক্সে কি লিখছে, ওটা আপনি কি ডিলিট দিলেন? এটা আরেকবার দেখানো যাবে যে এই স্লাইডটা ডিলিট? ভাই ওটা তো ডিলিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আসবে। হ্যাঁ প্রিপোজিশনের ক্লাস নিব। তাহলে এবার আমার কথা একটু মুখস্থ শোনেন যে আপনারাও বই খুলে পড়তে পারেন, সবাই পড়তে পারে, অনেক টিচার আছে তারাও পড়াতে পারে, সবাই পড়ায় ভালো, বরং আমার থেকে অন্য টিচাররা আরো ভালো পড়ায়। তাহলে আমার কাছে আপনি কেন আসবেন? ক্যারিয়ার ম্যাপে কেন আসবেন? আমরা আপনাকে চেষ্টা করব ঠাডা পড়া মুখস্থের হাত থেকে বাঁচানোর। এটা জিনিস আমি সবসময় খেয়াল করছি, যাদের টার্গেট ব্যাংক বিশেষ করে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অনেকেরই চিন্তা, গুরুত্বপূর্ণ কথা শোনেন, গল্প না, গুরুত্বপূর্ণ কথা আপনাকেই বলছি, গুরুত্বপূর্ণ কথা, একটু থামেন, কথা শুনেন। তো সবার প্রায় সবারই চিন্তা হলো আগে প্রিলি পাস করি, তো ধুমাইয়া শুধু প্রিলির জন্য পড়ে। পড়াশোনা মানে শুধু জব সলিউশন, জব সলিউশন, জব সলিউশন। ভাই তোমার জব সলিউশন পড়েই যদি সব কমন হইতো, তাহলে জব সলিউশনের প্রশ্ন কি আরো বাড়তো? সব তো আগের প্রশ্নই থাকতো। শুধু প্রিলির জন্য পড়ে। আচ্ছা ধরে নিলাম ভাই তুমি প্রিলি পাস করছো, কয়দিন পরে পাস করছো? কমপক্ষে 1 বছর পরে মানুষ প্রিলি পাস করে। ব্যতিক্রম গুলোকে এক্সাম্পলে নিব না আমরা। তো যে বান্দা যে বান্দি, মানে আল্লাহর বান্দা বান্দির কথা বলছি, তারা 1 বছর পড়াশোনা করেও প্রিলি ফেল করে। ও যদি কোনোভাবে প্রিলি পাস করে, ভাবেন তো ব্যাংকের প্রিলি পাস করার পর রিটেনের জন্য টাইম পাবেন কয়দিন? 7 দিন, 15 দিন, এরকম, তাই না? ধরলাম 1 মাস। 1 বছর পরেও যে প্রিলি ফেল করার সম্ভাবনা থাকে, তার 15 দিনে রিটেন প্রস্তুতি, এটাও কি ভাবতে হবে আমারে? আপনি বিশ্বাস করবেন নিজে? অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। 15 দিনের রিটেন প্রস্তুতি, আরে ভাই ও তো ট্রান্সলেশনই শিখতে পারবে না। ফোকাস কি? ফোকাস তুমি অনুবাদ করতে পারলে ফোকাস বানায় লিখতে পারবা। তুমি অনুবাদ পারো না, পৃথিবীর কোন শিক্ষক তোমার ফোকাস শেখাতে পারবে না। এই জিনিসটা ক্যারিয়ার ম্যাপ বোঝে। দ্যাট মিন্স উই ক্যান ফিল ইউর পেইন, বাট আপনি আপনার পেইন ফিল করতে পারেন না। ইউ কান্ট ফিল, বাট উই ক্যান ফিল। এমন যদি হইতো যে আপনি ব্যাংকের প্রিলি পাস করছেন, হ্যাঁ প্রিলি পাস করলে আপনি জুনিয়র অফিসার হিসেবে চাকরি পাবেন। এবার আপনি রিটেন পাস করছেন, রিটেন পাস করলে ধরেন আপনি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করবেন। আর ভাইভা পাস করলে আপনি ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে যাবেন। যদি এমন একটা সিস্টেম থাকতো তাহলে একটা রিস্ক নিতেন, ঠিক আছে আগে প্রিলি তো ঠিকই। আরে ভাই প্রিলি টিকলে তো আপনি ব্যাংকের দারোয়ানও হইতে পারবেন না, যদি ওই পরীক্ষায় রিটেন হয়। শুনতে যেমন শোনা, এটাই তো বাস্তব কথা। সুতরাং আপনাদেরকে বলবো, প্রিলি পড়াশোনা শুধু উপর নির্ভর করলে চাও জব পাবেন না, মোটামুটি নিশ্চিত থাকেন, বুড়া হয়ে যাবেন, জব হবে না। প্রিলি রিটেন একসাথে লাগবে।
একসাথেই লাগবে, আবারও বলি একসাথেই লাগবে। এইটা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান বোঝে কিনা আমি জানি না, মোটামুটি কম বেশি সব প্রতিষ্ঠানে আমার ক্লাস নেওয়া হয়েছে। ক্যারিয়ার ম্যাপ এইটুকু বুঝে। ক্যারিয়ার ম্যাপ আপনার হুদাই মোটিভেশন দিয়ে দিতে পারে না, যে এক মোটিভেশন দিয়ে রাতারাতি ব্যাংকার বানাই দিবে, এই তোমরা যদি আজকের ক্লাসে জয়েন করো, আজকের ক্লাসে জয়েন করলেই বাংলাদেশ ব্যাংক রেডি। এইসব ফালতু ভোগাস বক্তব্য কখনো ক্যারিয়ার ম্যাপ দেয় না। আমরা কিন্তু ভাই আপনাদেরকে প্রচুর পেইন দিব, আগে বলে নিই, অন্তত আমার ক্লাসে প্রচুর ইনফরমেশন থাকবে, টানা 2 ঘন্টা ক্লাস হবে, আপনাকে খাতায় লিখতে হবে। হ্যাঁ আমি পিডিএফ দিব, বাট আপনাকে লিখাই নিব আগে আমি, কারণ আমি জানি আপনি না লিখলে মনে থাকবে না। এবং আমরা প্রিলি এবং রিটেন কেন্দ্রিক প্রস্তুতি একসাথে নেওয়া হবে, সেটা শুধু ক্যারিয়ার ম্যাপই হয়। ফলাফল কি? ফলাফল আপনি প্রিলি পরীক্ষা দেওয়ার পর রিটেন পরীক্ষার প্রস্তুতিটাকে একটু ফাইন টিউনিং করবেন। আর যদি আপনি রিটেন প্রস্তুতি না নেন, আপনার শুধু হতাশা নিয়ে ঘুরে বেড়াতে হবে, কিচ্ছু করার নেই। আর শুধু ইংলিশ টিচারদের পিছনে ঘুরবেন, স্যার ফোকাস রাইটিং এ ভালো করি কেমনে স্যার। মনে কষ্ট নিয়ে নাম, এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমার যদি কেউ বলে স্যার ফোকাসে ভালো করবো কেমন, ওরে আমি বলি তুমি অনুবাদ পারো? বলে স্যার মোটামুটি। তুমি কিছুই পারো না। ও যদি অনুবাদ পারে, ও কখনো আমার পেছনে ঘুরে ফোকাস রাইটিং শিখতে যাবে না, না না না, কখনোই যাবে না। ভাই আপনাদেরকে বলি, ধরেন আপনারই বলতেছি, এই আপনাকেই বলতেছি, ধরেন আপনার মধ্যে একটা পাওয়ার আছে। কিসের পাওয়ার? যে আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে পারেন। ধরেন এটা আপনার আছে। এখন যদি আপনারে বলি ভাই গরুর রচনা লিখেন, তো পারবেন না। আপনি যদি গরু সম্পর্কে তথ্য জানেন, আপনি পারবেন। আপনার যদি এবার বলি ভাই বাংলাদেশের অর্থনীতিতে অর্থনীতির বা ক্ষুদ্র ঋণের গুরুত্ব কি লিখেন তো একটু, পারবেন না? পারবেন, যদি আপনি ডেটা মুখস্থ করতে পারেন, বানায় লিখতে পারবেন। আপনাকে যদি বলি সমুদ্র অর্থনীতির গুরুত্ব লিখেন, তো পারবেন না? পারবেন। লাগবে 2টা জিনিস, তথ্য থাকতে হবে জানা, সাধারণ জ্ঞান সমৃদ্ধ থাকতে হবে, এবং অনুবাদ করার সক্ষমতা থাকতে হবে। আপনার কারো পিছিয়ে ঘুরতে হবে না। ঘটনা ওই জায়গায় ঘটে। অনুবাদের ক্লাস করে না, সেন্টেন্স মেক করা শেখে না, ওর টার্গেট শুধু ফোকাস ফোকাস ফোকাস। ফলাফল ঘোড়ার ডিম, কিছুই হয় না। আজকের ফ্রি ক্লাস, আজকের সেমিনারে আমার জায়গায় আমাদের শ্রদ্ধেয় সিইও স্যার সহ অন্য যে কেউ থাকলে, হয়তো বা অন্য প্রতিষ্ঠানের তো কথাই নাই, আপনাদেরকে কলিজার ভাই, জান টুকরা, জান পাখি, সোনা পাখি, কত কিছু বইলা বলতো ভর্তি হয়ে যান। আমি এগুলো বলবো না কখনো। আমি আপনাকে ভাই রিয়েলিটিটা বুঝাচ্ছি, বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। এই যে আমি আপনাকে শোনাচ্ছি প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নিতে হবে, ব্যাংকের প্রস্তুতি এত সহজ না, আবার এত কঠিনও না, পড়াশোনা করলে মেন্টর ঠিক থাকলে সম্ভব। এটা জেনে বুঝে যদি আপনি এই ফিল্ডে পা রাখেন, তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে না আমি তো জেনে আসছি, আমাকে করতে হবে। কিন্তু আপনারা আমি শোনাইছি সেমিনারের দিন, আমাদের শীতটুকু পড়লেই হয়ে যাবে, এই প্রশ্ন কটা পড়লে বাইরে কিচ্ছু আসবে না। ভর্তি হয়েছেন, হওয়ার পরে দেখতেছেন সিনারিও তো ভিন্ন, আপনি হতাশ। এসব ফালতু পরামর্শ, প্রতিশ্রুতি কখনো ক্যারিয়ার ম্যাপ দিবে না। ফলাফল আমাদের স্টুডেন্ট কম। স্টুডেন্ট কম মানে কি? মানে আজাইরা স্টুডেন্ট কম। আপনাদের মতো যারা সত্যিকার অর্থে একটা এইম নিয়ে আসছে, তারাই আমাদের কাছে যুক্ত হয়। আজকের ক্লাসের ধরনের উদ্দেশ্যটা ছিল কৌশলের গুরুত্বটা আপনাদেরকে বোঝানো, যে ঠাডা পড়া মুখস্থ বনাম স্ট্র্যাটেজি কোনটা কার্যকর, আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। এটা শুধু ইংলিশ না, ম্যাথ, বাংলা, জিকে সব টিচাররাই আপনাকে ঠাডা পড়া মুখস্থের তুলনায় কৌশলের দিকে গুরুত্ব দেবে বেশি। আর হ্যাঁ, আমরা জানি যে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? ওকে, এটা আমরা জানি এবং বুঝি। বোঝার কারণে আমাদের কি হয়েছে, আমরা কি করছি, প্রতিটা টপিকের, ধরেন আজকে একটা টপিক নিয়ে ক্লাস হবে, টপিকের নাম হলো কি, টেন্স এন্ড কন্ডিশনালস। আপনি দেখেন এখানে ক্লাসটা শেষ করার পর, এই যে এখানে তাকান, এখানে দেখেন ক্লাসটা শেষ করার পর আপনি শীট খুলে দেখবেন এই টপিকের উপর স্টুডেন্টস ওয়ার্ক দেওয়া আছে, টেন্স এন্ড কন্ডিশনালের উপর এখানে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর মালাও দেওয়া আছে। আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। 5-6টা করে ক্লাস হয়ে যাবে, আমরা একটা করে সলভ ক্লাস দিব।
সেই সলভ ক্লাস যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, ব্যাখ্যা করে দেবো। মানে আপনার প্র্যাকটিসের জায়গাটা আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। তার মানে কি আপনি অন্য কোথাও প্র্যাকটিস করতে পারবেন না? পারবেন, বাট আপনি শুধু ইংলিশ না, আপনি বাংলা, ম্যাথ, জিকে, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং সব তো আপনাকে পড়তে হবে। আপনি এক সাবজেক্টে এমফিল করে বসে আছেন, অন্য সাবজেক্টে আপনি জিরো, লাভ আছে? কোনো লাভ নেই। এই সব কিছু কনসিডার কইরা আমরা সেটার মধ্যে প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, যেন আপনাকে অন্য জায়গায় দৌড়াইতে না হয়। দিস ইজ ক্যারিয়ার ম্যাপ। স্টুডেন্টের চাওয়াটা কি সেটা আমরা ফিল করি। আজকের ক্লাসে ঘোড়ার ডিম আমি কিছুই শেখাইনি, এটা আমি জানি। আপনারা কি শিখছেন সেটাও আমি জানি না, হয়তো কিছু শিখছেন অথবা শেখেননি, কিন্তু আমার মনে হয় আপনারা সাহস পেয়েছেন যে হ্যাঁ, যদি আমার টিচার যে হবে, আমার মেন্টর যে হবে, তিনি যদি আমাকে কৌশলে বুঝাতে পারেন, তাহলে আমার অর্ধেক পরিশ্রম কমানো সম্ভব। ডিপেন্ডস অন ইউর মেন্টর। সেই মেন্টর গুলো আপনি ক্যারিয়ার ম্যাপে পাবেন। ফলাফল এখানে কোর্স ফিটা একটু বেশি। আপনি এই মুহূর্তে ফেসবুক দুনিয়াতে 199 টাকায় ব্যাংকের কোর্স করতে পারবেন, সত্যি বলছি। কোর্স ফি 399 টাকাও আছে। 59 টাকায় ব্যাংক জব ফুল কোর্স, প্রিলি প্লাস রিটেন, ওই কিরে মধু 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 রসমালাই এইসব দেখবেন। ঘোড়ার ডিম, রেজাল্ট জিরো, কিচ্ছু পাবেন না আউটপুট। আমি নিশ্চয়তা দিচ্ছি। কিভাবে সম্ভব? ক্যারিয়ার ম্যাপ একটা করে টিচার এখানে যে পেমেন্ট দিয়ে নিয়ে আসে, সিনিয়র টিচার তাই পোষাতে পারে না। তো 59 টাকায় ব্যাংকের কোর্স বিক্রি করতেছে, মানে চুরি বিদ্যা, ওটা আর কিছু না। একটা ভালো কোয়ালিটি এনশিওর করতে গেলে আপনাকে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ভাই। স্টুডেন্ট লাইফে কার অভাব নাই? আপনার আছে, আমারও ছিল। অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে, স্যার স্টুডেন্ট মানুষ, এত টাকা দিতে পারি না, কম নেন। ভাই এনে চাকরি পাওয়ার পর কেউ কোচিং করতে আসবে না, চাকরির জন্যই কোচিং করতে আসবে। এই সব কিছু মাথায় রেখে ক্যারিয়ার ম্যাপ কিন্তু বর্তমানে একটা মহা ডিসকাউন্ট দিচ্ছে। নিশ্চিত থাকেন এই ডিসকাউন্টটা আগামী মাসে থাকবে না। বিসিএস এর যে প্রেক্ষাপট, এটা আপনারা সবাই ভালো জানেন, বুঝেন। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ক্যারিয়ারের জন্য নিরাপদ একটা রাস্তা, একটা পথ হতে পারে ব্যাংক। আর সেই রাস্তায় যদি আপনি চলার জন্য কোনো সাথী খুঁজেন যে আপনাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দিতে পারবে, সেটা হতে পারে ক্যারিয়ার ম্যাপ। আপনাদের সাথে রেগুলার ক্লাসে কথা হবে। আমি আপনাদেরকে 3টি প্রতিশ্রুতি দিয়ে ক্লাসটা শেষ করব। নাম্বার 1, মাত্র একটা নিয়ম দিয়ে যে কোনো অনুবাদ করাবো, যে কোনো বাক্য অনুবাদ শেখাবো আমি জাস্ট একটা নিয়ম দিয়ে। সেটা কেমনে আমি ক্লাসে দেখাবো। নাম্বার 2, ফোকাস রাইটিং ঠাড়া পড়া মুখস্থ করতে হবে না, আপনি নিজেই বানায় লিখতে পারবেন। নাম্বার 3, ভোকাবুলারি আমরা যা পড়াবো, আমরা যা শিখে দিব, সেখান থেকে আপনি 100% কমন পাবেন। জীবনও বলবো না, সেখান থেকে আপনি কমপক্ষে 90% কমন পাবেন, নিশ্চিত থাকেন। 100% কমন আমি কেমনে দিব? প্রশ্ন কি ফাঁস করবো আমি? না, 90% কমন ইজিলি পাওয়া যায়। ভোকাবের ক্লাস আমরাই নিব। বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে খোঁজ খবর নেবেন, সম্ভবত ভোকাবুলারির ক্লাস মনে হয় শুধু ক্যারিয়ার ম্যাপে দেওয়ার সাহস রাখে, অন্যরা কেউ ভোকাবের ক্লাস দেওয়ার সাহস রাখবে না। আপনাকে বুঝাবে যে নিজের পড়ার বিষয় কি দিব। হ্যাঁ, নিজের পড়ার বিষয়টাই, আপনার পড়ার বিষয়টাই আমরা ভালোবেসে যত্ন করে রেডি করে দিই। দিস ইজ ক্যারিয়ার ম্যাপ। কথা অনেক বলছি, রেগুলার ক্লাসে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, এবং আশা করি আমার সাথে আপনাদের নিয়মিত ক্লাসে দেখা হবে। পাশাপাশি আমার থেকেও সুপার ডুপার যারা জিনিয়াস টিচার আছে, কে কে? মুশফিক স্যার, নাদিম স্যার, জোহার স্যার, তারা তো থাকতেছেই, পাশাপাশি আমার সাথেও ক্লাস থাকবে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে ক্যারিয়ার ম্যাপের সঙ্গে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।